আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা সেটের প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, সেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সসীম সেট এবং আরেকটি হচ্ছে অসীম সেট। দেখো, তোমরা সংজ্ঞা দেখেই বুঝতে পারছো কোনটাকে কি বলে। দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এই সেটের ভেতরে দেখো 1 2 3 4 5 6 আছে, যেগুলো নির্দিষ্ট এবং একদম গণনা করতে পারছো, এবং মানে তুমি গণনা করতে পারছো সসীম সংখ্যক, তাই না? একদম ডট ডট কিন্তু নেই, তাই না? অর্থাৎ এটা হচ্ছে তোমার সসীম সেট। এবং যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। অর্থাৎ মানে কিছু উপাদান দেখানোর পরে ডট ডট দিয়ে দেবে, ঠিক আছে? যেমন এই যে দেখো এ সেট, মানে এখানেও একটা সেট আছে এ সেট, ব্র্যাকেটের ভেতরে লেখা আছে 1 2 3 4 5 6 ডট 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 ডট, অর্থাৎ এটা একটা অসীম সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা একটু চিহ্নিত করি, ঠিক আছে, কোনটাকে সসীম সেট বলে কোনটাকে অসীম সেট বলে। দেখো, এইটা দেখো, মানে ব্র্যাকেটের ভেতরে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 3,5,7 আছে। দেখো, তিনটি উপাদান আছে 3 5 7, এটা কিন্তু একটা সসীম সেট, কারণ গুনতে পারছো, ঠিক আছে, মানে নির্দিষ্ট করে দেওয়া আছে। এবং এইটা দেখো খ নম্বরে 1 2 2 স্কোয়ার ডট ডট দিয়েছে, কিন্তু শেষ একটা পদ দিয়েছে বা শেষ একটা সংখ্যা দিয়েছে, যেটা হচ্ছে 2 to the power 10, অর্থাৎ এটাও কিন্তু নির্দিষ্ট সংখ্যক সংখ্যা আছে ভেতরে, এই সেটের ভেতরে, তাই না? তাই এটাও কিন্তু একটা সসীম সেট, ঠিক আছে। দেখো গ নম্বরে দেখো, এটা কিন্তু অসীম সেট, কারণ দেখো শুরু হয়েছে 3 3 স্কোয়ার 3 কিউব, কিন্তু ডট ডট দিয়ে শেষ পদ তো দেয়নি, বরং ডট ডট দিয়ে মানে চলতেই আছে, অর্থাৎ এটা কিন্তু অসীম সেট, ঠিক আছে। দেখো, এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্সটা হবে 4-এর চেয়ে ছোট। দেখো, 4-এর চেয়ে ছোট সকল পূর্ণ সংখ্যা কিন্তু মানে অসীম পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে, তোমার -ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে। এক্সটা তোমার দেখো পূর্ণ সংখ্যা কিন্তু অনেক আছে, মানে অসীম পর্যন্ত, এবং 4-এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা কারা? 3 2 1 0 -1 -2 -3, এভাবে কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ এই ঘনং কিন্তু একটা, মানে এই যে এই সেটটা ঘনঙে যেটা দেওয়া আছে এটাও কিন্তু একটা অসীম সেট, ঠিক আছে। দেখো, পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউটা হবে তোমার 1-এর চেয়ে বড়। দেখো, কিউটা যদি 1-এর চেয়ে বড় হয়, ঠিক আছে, এটা কিন্তু একটা শর্ত নির্দেশ করছে, তাই না? মানে পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউটা 1-এর চেয়ে বড় হবে, অর্থাৎ দেখো এটা কিন্তু মূলদ সংখ্যার সেটকে নির্দেশ করছে, ঠিক আছে। দেখো, মূলদ সংখ্যার সেটও কিন্তু একটা অসীম সেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, তোমরা বাস্তব সংখ্যার অধ্যায়টি আশা করছি তোমরা করেছো, ঠিক আছে। দেখো, ওয়াই যেন ওয়াই এলিমেন্ট এন, অর্থাৎ ওয়াইটা হবে এমন ওয়াই, সেই সকল ওয়াই যারা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সদস্য, এবং শর্ত হচ্ছে আরেকটা, যে ওয়াই এর বর্গটা 100-র চেয়ে তোমার ছোট হতে হবে, এবং ওয়াই এর ঘনটা তোমার 100-র চেয়ে কী হতে হবে? বড় হতে হবে, তাই না? শর্তটা কিন্তু ভালো করে খেয়াল করো, মানে ওয়াই স্কোয়ারটা ছোট হবে কার চেয়ে ছোট? 100-র চেয়ে ছোট, এবং ওয়াই কিউবটা বড় হবে কার চেয়ে বড়? 100-র চেয়ে বড়, তাই না? দেখো, এটা আমি করে দেব না, ঠিক আছে, মানে এটা তোমরা নিজেরা করবে, মানে নম্বরটা, ঠিক আছে, আমি বলবো না এটা কোন সেট, সসীম নাকি অসীম, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে। দেখো, ওয়াই এমন কিছু স্বাভাবিক সংখ্যা তুমি নেবে যাদের বর্গ যদি তোমার 100-র চেয়ে ছোট হয় এবং ঘনটা যদি 100-র চেয়ে বড় হয়, এরকম যতগুলো তুমি পাবে, ঠিক আছে, সেগুলো যদি সসীম সংখ্যক হয়, তাহলে তাদের এই সেটকে তোমরা কি বলবে? সসীম সেট। এবং যদি শর্ত অনুযায়ী তোমার সেটের উপাদানগুলো অসীম পর্যন্ত হয়ে যায়, তাহলে সেটাকে মানে তাহলে এই সেটকে আমরা বলবো অসীম সেট, ঠিক আছে। এটা কিন্তু আমি বলে দিলাম না, মানে একটু মানে ক্লু দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হোমওয়ার্ক রইল তোমাদের জন্য। দেখো, দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব, মানে মৌলিক জ্ঞান ভিত্তিক একটা প্রশ্ন। দেখো, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। আমরা স্বাভাবিক সংখ্যা চিনেছি না? 1 2 3 4 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত পূর্ণ সংখ্যা আছে, ঠিক আছে, কিন্তু মানে ঋণাত্মক হওয়া যাবে না এবং দশমিক হওয়া যাবে না, তাই না? দেখো, মানে আমাদের এটাই প্রমাণ করতে হবে যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট, অর্থাৎ ইনফিনিট, একদম গোনা যাবে না, গুণে তুমি শেষ করতে পারবে না। দেখো,
এখানে সমাধানটা দেওয়া আছে, কিভাবে হলো কেন হলো আমি সেটা বোঝাবো। দেখো দেখো ধরা যাক, আমরা ধরে নেব যে স্বাভাবিক সংখ্যার সেট এন একটি সসীম সেট। ঠিক আছে, মানে আমাদের প্রমাণ করতে বলেছে এন একটা অসীম সেট, কিন্তু আমরা মনে মনে ধরে নেব যে এন একটি সসীম সেট। তাহলে এই যে সসীম সেট যেহেতু ধরেছি এনকে, তাই অবশ্যই এই এন সেটের কিন্তু একটা সর্বশেষ একটা মানে সর্বোচ্চ একটা উপাদান থাকবে। ঠিক আছে, মানে শেষ একটা উপাদান থাকবে, তাই না? ধরো সেই উপাদানটা হচ্ছে কে। ঠিক আছে, এখন কেটা কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্যই হবে, কারণ মানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না? এবং এনের ভেতরে যেহেতু কে আছে, তাই কেটাও কিন্তু এন এর সদস্য হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে কে এলিমেন্ট এন, বা কে হচ্ছে এন এর উপাদান। ঠিক আছে, দেখো কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে কে প্লাস ওয়ানও একটি স্বাভাবিক সংখ্যা হবে, যা কে এর চেয়েও বড়। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, দেখো দুই দুই কিন্তু মানে ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু মানে স্বাভাবিক সংখ্যা, তাই না? এখন দুইয়ের সঙ্গে যদি তুমি এক যোগ করো তাহলে কত, 3 হয়, তাই না? এখন দেখো ঠিক ওই দুইকে যদি তুমি মনে মনে কে কল্পনা করো, তাহলে দেখো কে প্লাস ওয়ানও কিন্তু মানে কে এর চেয়ে বড় হচ্ছে, অর্থাৎ আমরা প্রথমে ধরে নিয়েছিলাম দুইয়ের সঙ্গে এক যোগ করলে 3 হয়, দেখো 3 কিন্তু দুইয়ের চেয়ে বড়। ঠিক সেই কথাটাই কিন্তু এই যে এখানে বোঝানো হয়েছে। যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে কে এর সঙ্গে যদি তুমি 1 যোগ করো, তাহলে নতুন যে সংখ্যা পাবে সেটা কিন্তু কে এর থেকেও বড় হবে। ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা তো হবেই, কিন্তু কে এর চেয়েও বড় হবে। ঠিক আছে, তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর একটি উপাদান হবে, এটা সত্যি কথা, তুমি দেখেই বুঝতে পারছো। অর্থাৎ কে প্লাস ওয়ানও কিন্তু তোমার এলিমেন্ট এন হবে, অর্থাৎ কে প্লাস ওয়ান এলিমেন্ট এন হবে, মানে কে প্লাস ওয়ান করলে যে মানটা পাবো সেই মানটাও বা সেই সংখ্যাটাও কিন্তু তোমার স্বাভাবিক সংখ্যারই সদস্য হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো কিন্তু শুরুতে আমরা কিন্তু এন সেটের সর্বোচ্চ উপাদান হিসেবে কে ধরে নিয়েছিলাম, তাই না? এখন পরবর্তীতে তুমি দেখতে পাবে যে কে প্লাস ওয়ান সংখ্যাটিও এন সেটের একটি উপাদান, একটু আগে যেটা বললাম। কিন্তু একইভাবে তুমি দেখাতে পারবে কে প্লাস টু, কে প্লাস থ্রি, কে প্লাস ফোর, কে প্লাস ফাইভ, এবার চলতে চলতে যত সংখ্যা দিতে পারো। ঠিক আছে, এই সংখ্যাগুলোও কিন্তু তোমার এই এন সেটেরই উপাদান হবে, মানে তুমি যত যোগই করো না কেন সব কিন্তু স্বাভাবিক সংখ্যাই হবে। ঠিক আছে, মানে এন এর সদস্যই হবে। ঠিক আছে, ওই যে দুইয়ের ধারণা দিয়ে বোঝালাম, মানে দুইয়ের সঙ্গে দুই যোগ করলে 4 হয়, 4ও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। আবার দুইয়ের সঙ্গে যদি 3 যোগ করো 5 হয়, 5ও কিন্তু স্বাভাবিক সংখ্যা। শুধু পার্থক্য হচ্ছে কি, 2 হচ্ছে 3-এর চেয়ে ছোট, এবং 3 হচ্ছে 2-এর চেয়ে বড়, এবং 5 হচ্ছে 3-এর চেয়ে বড়, এবং 5 হচ্ছে 2-এর চেয়ে বড়। ঠিক আছে, এবং 2 হচ্ছে তোমার 5-এর চেয়ে ছোট। ঠিক আছে, এই কথাটাই বা এই ধারণাগুলোই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, তোমরা কিন্তু মনোযোগ দেবে। দেখো সর্বশেষ আমরা বলে দিতে পারি, সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম হতে পারে না, কারণ যেহেতু চলতেই আছে, মানে যোগ করতে করতে যেহেতু আমরা আরও সংখ্যা পাচ্ছি, নতুন নতুন স্বাভাবিক সংখ্যা, তাই আমরা তো এটাকে সসীম বলতে পারবো না, কারণ আরও সংখ্যা আসবে যোগ করতে করতে। ঠিক আছে, তাই বলা যায় স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা সেট সম্পর্কিত কিছু ধারণা বা সূত্র এবং চিহ্ন সম্পর্কে জানবো, মানে এগুলোই মূলত এই অধ্যায়ের মানে সেট অংশের প্রধান ধারণা। দেখো আমরা সেট কি, সেটের ভেতরে কিভাবে কি লিখতে হয়, ঠিক আছে, এগুলো জানলাম। এখন তোমরা বিস্তারিত জানবে। দেখো একক সেট বা সিংলেটন সেট সংজ্ঞা হচ্ছে যে সেটের উপাদান মাত্র একটি তাকে একক সেট বলে। ঠিক আছে, এই একক সেটের কোনো চিহ্ন নেই নির্দিষ্ট, ঠিক আছে, যে কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করবে। এখন দেখো উদাহরণ হিসেবে দিতে পারি ডি একটা সেট, এটার ভেতরে দেখো একটা উপাদান আছে 7, অর্থাৎ যেহেতু একটা উপাদান আছে তাই কিন্তু এটা কিন্তু একটা একক সেট বা সিংলেটন সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, মানে সংজ্ঞার সঙ্গে মেলাবে যে মিলে নাকি। ঠিক আছে, তাহলেই এটা হচ্ছে একক সেট। ঠিক আছে, দেখো সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, তাই না? দেখো সার্বিক সেট বোঝানোর আগে আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। দেখো আমরা সবাই মানে পৃথিবীতে মানুষ, তাই না? এখন দেখো আমরা কিভাবে এসছি এই পৃথিবীতে। দেখো স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু আমরা আমরা তো মানে সরাসরি আসিনি, স্রষ্টা আমাদেরকে মানে পৃথিবীতে মানে ফেলে দিয়েছেন তাই বলে তো আর আসিনি, তাই না? আসলে আমাদের মা আছে, তাই না? আমাদের মায়ের গর্ভে আমরা মানে ছিলাম, এবং তারপর আমরা জন্ম নিয়েছি, ভূমিষ্ঠ হয়েছি, তাই না? এইখানে আমাদের মা হচ্ছে সার্বিক সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ঠিক আছে, মানে তোমার মা হচ্ছে এখানে সার্বিক সেট, কেন একটু পরে বলছি। মানে মায়ের থেকে আমরা এসেছি, তাই না? মায়ের ভেতর থেকে।
ঠিক এখানে মা হচ্ছে তোমার সার্বিক সেট, ঠিক আছে, এবং আমরা মানে মায়ের পেটে আমরা ছিলাম, আমরা যারা সন্তান, ঠিক আছে, এক বা একাধিক সন্তান, আমাদেরকে বলা হয় বা সন্তানদেরকে বলা হয় উপসেট। ঠিক আছে, আমরা উপসেটে আসবো, কিন্তু একটু মানে এই ধারণাগুলো মনে রাখো, ঠিক আছে, বোঝার জন্য সুবিধা পাবে। দেখো, সার্বিক সেট হচ্ছে আমাদের মা, তাই না, মানে তুলনা করছি মানে তোমাকে বোঝানোর জন্য। দেখো দেখো সংজ্ঞাটা দেখো, আলোচ্য সকল সেট যে বৃহৎ সেটের উপসেট তাকে সার্বিক সেট বলে। কথাটি দ্বারা বোঝাচ্ছে যে এমন একটা প্রধান সেট আছে যার মধ্যে সকল সেটই আছে। মানে আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো আমাদের সার্বিক সেটের তোমার চিহ্ন হচ্ছে এই যে এইটা ইউ, ঠিক আছে, কিন্তু মানে ইউর দুটো পাশে দুটো মাথায় তুমি দাঁতের মতো দাগ দিয়ে দেবে, ঠিক আছে, তোমাদের পাঠ্য বই আছে ওইটা কিন্তু মানে দিতে হবে অবশ্যই, ঠিক আছে, আমি এখানে দিতে পারিনি, ঠিক আছে, তোমরা একটু কারেকশন করে নিও, ঠিক আছে, দাঁতের মতো মানে দাগ দেবে ওই দুই পাশে, ঠিক আছে। দেখো এখন এই সংজ্ঞাটা তোমরা একটু মনে রাখো, আমি তোমাকে বোঝাচ্ছি। মানে উপসেট তো মানে সার্বিক সেটকে আমি মায়ের সঙ্গে তুলনা করেছি এবং উপসেটকে সন্তানদের সঙ্গে তুলনা করেছি। কেন আমি একটু পরে বলছি। দেখো দেখো উদাহরণ দিয়েছি, এ ধরো একটা সেট 1,2, বি একটা সেট 3,4, দুটি সেট আছে, তাই না। এখন ইউ আরেকটা সেট আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মা, ঠিক আছে, মানে উদাহরণ দিচ্ছি। এখন এটা হচ্ছে মায়ের সেট বা আমাদের মা বলতে পারো, মানে বোঝাচ্ছি এই জন্য, ঠিক আছে। এখন এই মায়ের পেটে কিন্তু সকল সন্তান থাকে বা ছিল, ঠিক আছে, মানে এটাই কিন্তু প্রকৃতির নিয়ম, স্রষ্টার নিয়ম। দেখো এইখানে দেখো এই সেটের ভেতরে কিন্তু 1 2 3 4 5 6 ডট ডট চলতেই আছে। এখন কথা হচ্ছে এই সেটে কিন্তু 1 2 3 4 5 6 আছে, মানে দেখতে পাচ্ছি, এবং দেখো এই এ সেটে দেখো 1,2 আছে, আবার বি সেটে 3,4 আছে। এখন একটু খেয়াল করো তো, এই সেটের যে 1,2 এটা কিন্তু ইউর ভেতর আছে, এবং এই সেটের বি সেটের 3,4 এটাও কিন্তু দেখো ইউর ভেতর আছে। অর্থাৎ এ ও বি হচ্ছে সন্তান বা উপসেট, এবং ইউ হচ্ছে আমাদের মা, মানে মা, ঠিক আছে, যার ভেতর থেকে মানে এই নতুন নতুন সেট আমরা বের করতে পেরেছি। মানে এই যে বাইরে যতগুলো সেট দেখতে পাচ্ছ, এ বি সি ডি যত সেট তুমি দেখবে, সেই সবগুলো সেটের উপাদান যদি এই ইউর ভেতর থাকে, তখন বলা হয় যে ইউ হচ্ছে সার্বিক সেট এবং এ ও বি হচ্ছে তোমার উপসেট, ঠিক আছে। কার উপসেট? এই ইউ এর উপসেট, ঠিক আছে। উপসেট মানে হচ্ছে তোমার সন্তান আদি, ঠিক আছে, অনেকগুলো সন্তান যারা এই ইউর ভেতর ছিল বা থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মানে এ ও বি কিন্তু অবশ্যই ইউর ভেতর থাকবে, ঠিক আছে। এই জন্যই বলা হয় যে এ ও বি কিন্তু ইউ এর উপসেট, ঠিক আছে। আর ইউ মানে হচ্ছে মা, ঠিক আছে, মানে যার পেটে সব কিছুই আছে, মানে এ সন্তান আছে, মানে এ সেট আছে, মানে সেট বলতে এখানে সন্তান বোঝাচ্ছে। এ সেট, সরি, এ সেট একটা সন্তান, বি সেট একটা সন্তান, ঠিক আছে, এদের উপাদানগুলো এই ইউ এর ভেতর থাকবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মানে তোমাকে যতগুলো সেট দিয়ে দেবে, সেই সকল সেটের উপাদানগুলো যদি একটা নির্দিষ্ট সেটের ভিতরে থাকে, তখন সেই সেটকে বলা হয়, মানে এই যে ইউ সেটকে বলা হয় তোমার সার্বিক সেট। এবং যে সেটগুলো ইউ সেটের ভিতরে আছে বা ছিল, মানে এই যে এ ও বি সেট, এদেরকে বলা হয় ইউ সেটের উপসেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। মানে এ ও বি কিন্তু ইউ এর উপসেট, মানে এই এ ও বি কিন্তু ইউর ভেতর আছে, ঠিক আছে। দেখো উপসেট এখন আমরা বুঝবো বা সাবসেট। দেখো একই ধারণা, মানে সার্বিক সেট হচ্ছে মায়ের সঙ্গে তুলনা করেছি এবং উপসেটকে সন্তানের সঙ্গে তুলনা করেছি। দেখো এইটা দিয়ে বোঝাই, এই যেটা দিয়ে, এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে থাকে, তবে এ কে বি এর উপসেট বলে। দেখো এই যে উপসেটের চিহ্ন কিন্তু এইভাবে উল্টো ইউ দিয়ে নিচে একটা সমান চিহ্নের মতো একটা দাগ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার উপসেটের চিহ্ন। দেখো এ একটা সেট, বি একটা সেট। এখন এ সেটের প্রতিটি উপাদান যদি বি সেটে থাকে, তখন কি বলে জানো? এ কে বি এর উপসেট বলে, অর্থাৎ এ হচ্ছে বি এর উপসেট, অর্থাৎ এ হচ্ছে মানে সন্তান। এখানে এ ও বি কিন্তু মানে এখানে কিন্তু আবার অন্যভাবে বলা যায় যে বি হচ্ছে তোমার সার্বিক সেট বলতে পারবে। কেন? কারণ দেখো এ সেটের সকল উপাদান কিন্তু বিতে আছে, তার মানে কি বি একটা সার্বিক সেট বলতে পারো। অথবা এইভাবেও বলতে পারো যে এ সেটের উপাদান, সকল উপাদান যেহেতু বি সেটের ভেতর আছে, ঠিক আছে, এ সেটের সকল উপাদান যেহেতু বি সেটের ভেতর আছে, তাই এ হচ্ছে তোমার বি এর উপসেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আসলে উপসেট বলতে ঠিক আমরা কি বুঝবো? দেখো সহজ ভাষায় মনে রাখো, এই যে একটা মানে সেট ধরলাম, এই যে এ সেট 1,2, অথবা এই যে বি সেট ধরলাম। এখন এই বি সেটের প্রতিটি উপাদান দিয়ে
তুমি যত রকমের সেট বানাতে পারো, ঠিক আছে, মানে যত রকমের এক বা একাধিক সেট বানাতে পারো তাহলে তাদেরকে বলা হবে তোমার এক একটি উপসেট, ঠিক আছে, মানে প্রদত্ত সেটের উপসেট, বি সেটের উপসেট, ঠিক আছে। তুমি কিন্তু এই বি সেটের ভেতরে যারা আছে তাদের দিয়ে কিন্তু একাধিক সেট বানাতে পারবে। যেমন তুমি 1 দিয়ে একটা সেট বানাতে পারবে, 2 দিয়ে বানাতে পারবে, 3 দিয়ে বানাতে পারবে, কয়টি হলো 3টি। আবার 1,2 দিয়ে বানাতে পারবে, 1,3 দিয়ে বানাতে পারবে, 2,3 দিয়ে বানাতে পারবে, আবার 1,2,3 এটা দিয়েও বানাতে পারবে। তার মানে কি, একটা সেটকে ভেঙে আমরা বিভিন্নভাবে একাধিক সেটে পরিণত করতে পারি, কিন্তু উপাদানগুলো একই থাকবে কিন্তু কম বেশি হতে পারে, ঠিক আছে। এটা আমরা দেখব, এটা তোমরা একটু মনে রাখো শুধু, ঠিক আছে, যে একটা সেটকে আমরা বিভিন্নভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। সিঙ্গেল মানে একা একটি উপাদান দিয়ে একটা সেট বানাতে পারি, তারপর দুটি দুটি করে বানাতে পারি, আবার তিনটি তিনটি করে বানাতে পারি, ঠিক আছে। দেখো, তোমার এমসিকিউতে বা শর্ট কোয়েশ্চেনে ক নম্বরে দিয়ে দেয়, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট সেট দিয়ে দেয় এবং বলে এই সেটের উপসেট সংখ্যা নির্ণয় করো। দেখো, এই সেটের উপসেট মানে যে কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে এই সূত্রটা মানে বসাতে হবে। দেখো, 2n এটা হলো সূত্র, ঠিক আছে। তোমাকে যদি বলে যে বি সেটের উপসেট সংখ্যা নির্ণয় করো, দেখো তখন তোমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো, 2 তো মানে ধ্রুবক, তাই না, কিন্তু এর একটা মানে আছে। এই এন হচ্ছে তোমার যে সেটের উপসেট সংখ্যা বের করতে বলবে, সেই সেটের ভেতরে যতগুলো উপাদান আছে সেই উপাদানের সংখ্যাকে আমরা এন হিসেবে ধরবো। তখন আমরা 2 মানে এন মানে যে সংখ্যা হবে সেটা মানে আমরা ক্যালকুলেশন করে বের করব। ধরো বি সেটের মোট উপসেট সংখ্যা আমরা বের করব। এখন তুমি তো মানে বারবার মানে এমসিকিউতে দিলে কিন্তু খাতা করতে হবে, ঠিক আছে, মানে এমসিকিউতে দিলে মানে খাতায় করতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু শর্টকাট নিয়মে ক্যালকুলেটর দিয়ে করতে পারবে এই সূত্রের দ্বারা যখন এমসিকিউতে আসবে। ধরো বি সেটের উপসেট সংখ্যা নির্ণয় করতে বললো আমাদের। এখন বি সেটের উপাদান সংখ্যা কতটি, দেখো তো 1 2 3 অর্থাৎ 3টি, তার মানে এনের মান হবে 3। এখন 2³ বা 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, অর্থাৎ এই বি সেটের মোট উপসেট সংখ্যা হবে তোমার 8টি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো, প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট, এখন এ ও বি, ঠিক আছে, এ কমা বি মানে এ ও বি এর মানে এ হবে, এ তোমার বি এর উপসেট হবে, ঠিক আছে। এ যদি বি এর উপসেট হয় কিন্তু এতে যতগুলো উপাদান আছে বিতে ততগুলো উপাদান নেই, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি হলে তাকে প্রকৃত উপসেট বলে। দেখো, প্রকৃত উপসেটের মানে চিহ্ন হচ্ছে তোমার উল্টা ইউ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই দেওয়া আছে, তোমরা একটু মুখস্থ করবে, ঠিক আছে। দেখো, প্রকৃত উপসেট তোমাকে বোঝাচ্ছে, মানে প্রকৃত উপসেট হচ্ছে তোমার উপসেটের মতোই, কিন্তু মানে মূল সেট হতে একটা উপাদান কম থাকতে হবে, ঠিক আছে। প্রকৃত উপসেট কিভাবে বোঝাবো এটার আমরা অঙ্ক করব, ঠিক আছে, তখন তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, প্রকৃত উপসেট হচ্ছে একটা সেটের, ধরো বি সেট, এই যে বি সেট শেষে দেওয়া আছে, দেখো শেষের লাইনে বি সেট সমান দেওয়া আছে 1,2,3, তাই না। এখন এটা দিয়ে তুমি যত রকমের উপসেট বানাতে পারো তুমি বানাও, ঠিক আছে, কিন্তু খবরদার তুমি এই 1,2,3 এই সেটকে বারবার লিখতে পারবে না, মানে এই সেটকে তুমি লিখতে পারবে না, মানে বি সেটের সমান কোনো সেট লিখতে পারবে না, অর্থাৎ 1,2,3 এটা কিন্তু সরাসরি লিখতে পারবে না, এটা কিন্তু ভুল, কারণ বি কিন্তু মানে সরি, তোমার বি কিন্তু মানে বি এর সমান, ঠিক আছে। এখানে এ ও বি দ্বারা বোঝাচ্ছি আমরা, ঠিক আছে, মানে এখানে দুটি সেট দ্বারা বোঝাচ্ছি, কিন্তু নিজস্ব হয়, ঠিক আছে, মানে একক সেটের জন্য প্রকৃত উপসেট আছে, বের করা যায়, ঠিক আছে। দেখো, প্রকৃত উপসেট হচ্ছে, কথাটার মানে হচ্ছে মূল উপসেট থেকে যে উপসেটটা, মানে কথা হচ্ছে, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। দেখো, ধরো বি সেট, এখন বি সেটের থেকে যদি এমন কোনো একটা সেট তোমার সামনে দেওয়া হয় যেটা হচ্ছে তোমার এই বি সেটের সমান নয়, মানে বি সেটে যা যা উপাদান আছে সেই উপাদানগুলো কিন্তু এ সেটেও আছে, তাহলে কিন্তু এ সেটকে বি সেটের প্রকৃত উপসেট বলা যাবে না, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো, বি সেটে আছে 1,2,3, কিন্তু এ সেটে আছে 1,2, অর্থাৎ দেখো এ সেটে কিন্তু 3 নেই, কিন্তু বি সেটে 3 আছে, অর্থাৎ এখানে কিন্তু এ আর বি সমান না, তাই আমরা এ কে বি এর প্রকৃত উপসেট বলতে পারবো, ঠিক আছে। এখন যদি এখানে 1,2 না থেকে শুধু 1 থাকতো তাও কিন্তু মানে প্রকৃত উপসেট বলা যেত, ঠিক আছে, কারণ মূল সেটের সমান নয়, মানে এ বি এর সমান নয়, তাই আমরা এ কে বি এর প্রকৃত উপসেট বলতে পারবো,
ঠিক আছে, অথবা তুমি এককভাবে কল্পনা করতে পারো যে শুধু বি এর প্রকৃত উপসেট আমি বের করব। ঠিক আছে, দেখো মানে নতুন নতুনভাবে মানে প্রকৃত উপসেট সংখ্যা আমি বের করব, মানে কারা কারা এই বি এর প্রকৃত উপসেট হয়। ধরো তুমি ডি দ্বারা প্রকাশ করলে, এইচ দ্বারা প্রকাশ করলে নতুনভাবে, ঠিক আছে, তখন তুমি ধরো মানে এই যে বি সেট দেখতে পাচ্ছ, এটা নিজেই কিন্তু নিজের উপসেট একটা, ঠিক আছে, এটা কিন্তু নিজেই নিজের একটা উপসেট। তাই এই নিজেই নিজের একটা উপসেট মানে 1,2,3 এই সেটটাকে বাদ দিয়ে যত সেট গঠন করতে পারো ভেতরের উপাদান দ্বারা, ঠিক আছে, সেই সকল সেটগুলোকে তোমার উপসেট বা প্রকৃত উপসেটও বলা হয়। ঠিক আছে, মানে মূল সেট হতে তোমার নতুন যে সেট তুমি বের করবে সেই সেটটা কম হতে হবে, ঠিক আছে, সমান হওয়া যাবে না। আমরা যখন ম্যাথমেটিক্স করব তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো সূত্রগুলো মনে রাখো, আমরা প্রয়োগ দেখব। ঠিক আছে, দেখো দেখো এই যে চিহ্নটা তোমরা তো দেখে গেছো, তাই না? দেখো প্রকৃত উপসেট নির্ণয়েরও কিন্তু একটা সূত্র আছে। দেখো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে 2n-1, অর্থাৎ মানে তোমার এই যে উপসেট মানে উপসেট যত পাবে সেই উপসেটের যত পাবে তত থেকে এক, মানে এটা কিন্তু প্রায় এক না, ঠিক আছে, আমি একটু ভুল করছিলাম। দেখো 2n আর 2n-1 দুটো কিন্তু অনেক পার্থক্য আছে। ঠিক আছে, দেখো 2n-1 এটার মানে হচ্ছে n থেকে এক বাদ যাবে। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা বি এর প্রকৃত উপসেট বের করতে চাই, এখানে বি এর ভেতরে 3টি উপাদান আছে, অর্থাৎ n এর মান হবে 3। এখন 2 - 3 - 1 এর মানে হচ্ছে তোমার 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2, আর 2 স্কোয়ার তার মানে 2 এর উপর স্কোয়ার থাকে, এখন 2 স্কোয়ার মানে কত? 4 হয়। অর্থাৎ বি এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি হবে? তোমার 4টি হবে। ঠিক আছে, মানে মূল সেট হতে যতগুলো সেট আমরা পাবো, ঠিক আছে, ততগুলো যদি এই মূল সেটের থেকে কম হয় তাহলে তোমার সেগুলোকে প্রকৃত উপসেট বলা যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আসলে এটুকু মনে রাখো, ঠিক আছে, আমরা যখন ম্যাথমেটিক্স করব তখন তোমরা এগুলো বিস্তারিত বুঝে যাবে। দেখো দেখো এখন আমরা আরও কিছু জানবো। সমান সেট বা ইকুয়াল সেট বলে, দেখো দুটি সেটের উপাদান একই হলে তাদের সমান সেট বলে। ওই যে একই কথা একটু আগে বললাম, মানে এগুলো তোমরা নিজেরাই বুঝবে। দেখো এ সেটে এখানে সমান চিহ্ন হবে, ঠিক আছে, দেখো চিহ্নটা হচ্ছে এই যে সমান চিহ্ন, এটা হচ্ছে সমান সেটের চিহ্ন। এখন এ সমান 1,2,3 তিনটি উপাদান আছে এ সেটের ভিতরে, আবার বি সেটের ভেতরেও কিন্তু তিনটি উপাদান আছে এবং উপাদানগুলো কিন্তু একই, ঠিক আছে, তাই আমরা বলতে পারবো এ সমান বি বা সমান সেটেরা। ঠিক আছে, এখন আমরা পাওয়ার সেট বা শক্তি সেট সম্পর্কে জানবো। দেখো এটা খুব সুন্দর একটা ধারণা, উপসেটের ধারণার মতোই। ঠিক আছে, দেখো কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। দেখো মানে ধরো এই যে মানে শক্তি সেটকে আমরা পি অফ এই যে ব্র্যাকেটের ভেতরে প্রকাশ করি। ঠিক আছে, দেখো শক্তি সেটকে আমরা পি অফ মানে পি ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে প্রকাশ করি। ঠিক আছে, দেখো শক্তি সেটকে আমরা পি ব্র্যাকেট দিয়ে মানে পি অফ মানে ভেতরে কিছু একটা থাকবে, ঠিক আছে, কার শক্তি সেট, ঠিক আছে, এটা আমরা এভাবে প্রকাশ করি শক্তি সেটকে। ঠিক আছে, দেখো দেখো ধরো একটা সেট আছে এ সমান 1,2, এখন এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেট হচ্ছে এই এ সেট দিয়ে তুমি যতগুলো উপসেট বের করতে পারবে তাদেরকে একটা সেটের ভেতরে লিখবো, তাহলেই সেই সেটকে বলা হবে পাওয়ার সেট বা শক্তি সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা একটা বিশেষ ধরনের সেট সম্পর্কে এখনও জানিনি, ঠিক আছে, ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা সেট সম্পর্কে এখন আমরা জানিনি, সেটা আমরা জানবো। ঠিক আছে, হয়তো আমরা জেনেছি, আমরা কি পড়েছি, মানে তোমাকে কি পড়িয়েছি ফাঁকা সেট সম্পর্কে? আচ্ছা চলো আমরা পড়তে থাকি, আশা করি পড়িয়েছি। ঠিক আছে, ফাঁকা সেট মনে হয় পড়িয়েছি, মানে আমি ভুলে গেছি। ঠিক আছে, আই হোপ পড়িয়েছি। দেখো পি অফ এ, এই যে দেখো এই ব্র্যাকেটের ভেতরে যার শক্তি সেট বের করতে চাই তাকে লিখবো, আমরা এ সেটের শক্তি সেট বের করতে চাই, তাই না? তার মানে আমরা এই যে দেখো পি অফ এ লিখেছি। ঠিক আছে, এভাবেও পড়তে পারো তোমরা। ঠিক আছে, দেখো ফাঁকা সেট কিন্তু সকল মানে সেটের উপসেট। ঠিক আছে, অর্থাৎ ফাঁকা সেট কিন্তু এই এ সেটেরও উপসেট। ঠিক আছে, এবং এ সেটকে তুমি কতভাবে লিখতে পারো? শুধু 1 দিয়ে লিখতে পারো, আবার শুধু 2 দিয়ে লিখতে পারো, আবার 1,2 দিয়ে লিখতে পারো। ঠিক আছে, মানে একটা সেটকে মানে এই এ সেটকে তুমি মানে ভেঙে ভেঙে কিভাবে লিখবে, মানে যাতে ওই ভাঙা সেটগুলো যেন এই এ সেটের ভেতরে
মানে একটি হলেও থাকে, ঠিক আছে। মানে এ সেটের ভেতর থেকেই তুমি বিভিন্ন উপাদানকে একটি একটি করে বা দুটি দুটি করে বা তিনটি তিনটি করে নতুন নতুন সেট বানাবে। এই যে নতুন নতুন সেট বানালাম, এই নতুন নতুন সেটগুলোই কিন্তু এই সেটের উপসেট, ঠিক আছে। এখন এই যে দেখো, আমরা আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপসেট, ঠিক আছে, এটা মনে রাখবে। এখন এ সেটে 1,2 আছে, আমরা প্রতিটি উপাদান দিয়ে নতুন নতুন সেট বানালাম। ধরো এই যে একটা মানে 1 আছে একটা সেট, আবার 2 একটা সেট, আবার 1,2 এটাও একটা সেট। তার মানে কি, এই যে এই যে এইটা, ঠিক আছে, এইটা এইটা এইটা, এই তিনটি কিন্তু এই এ সেটের উপসেট, ঠিক আছে। এইভাবে উপসেট গঠন করা যায়, ঠিক আছে, এইভাবে উপসেট গঠন করতে হয়। এবং ফাঁকা সেট কিন্তু সকল সেটের উপসেট, তাই আমরা ফাঁকা সেটকেও নেব। এখন এই যে উপাদানগুলো পেলাম, নতুন নতুন সেট পেলাম, এদেরকে আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা মানে ক্লোজ করে দিয়েছি। অর্থাৎ এই যে নতুন একটা সেট পেলাম, এদেরকে আবদ্ধ করার ফলে এরা হচ্ছে তোমার এ সেটের শক্তি সেট বা পাওয়ার সেট, ঠিক আছে। তোমার শক্তি সেট নির্ণয়েরও একটা সূত্র আছে, দেখো 2^n, ঠিক আছে, আগের মতোই উপসেটের মতোই, ঠিক আছে। দেখো মানে এখানে এনের মান হবে তোমার এ সেটের মানে উপাদান সংখ্যা, ঠিক আছে, মানে কতটি উপাদান হবে। দেখো এখানে এ সেটে কিন্তু দুটি উপাদান আছে, অর্থাৎ এনের মান 2 মানে 4। দেখো এই যে পাওয়ার সেট পেয়েছি, এখানেও কিন্তু 4টি উপাদানই আছে। ফাঁকা সেট একটা উপাদান, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1, তারপর 2, তারপর 1,2। দেখো 1 2 3 4, 4টি উপাদান কিন্তু পাওয়ার সেটের ভেতরে আছে। তাই এই সূত্রটি কিন্তু সমর্থন করে, তাই না? অবশ্যই এই সূত্রটা সঠিক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ছেদ সেট বা ইন্টারসেকশন সেট বলে, এটাকে তুমি বিয়োগ সেটও বলতে পারো, ঠিক আছে। মানে বিয়োগ সেট না, সরি, এটা হচ্ছে তোমার মানে সাধারণ সেট, মানে দুটি সেটের মধ্যেই কিন্তু কমন থাকবে যেগুলো, ঠিক আছে, তাদেরকে বলা হয় তোমার মানে ছেদ সেট, ঠিক আছে। মানে আমি তোমাকে বোঝাই, এটা কিন্তু না, ঠিক আছে, মানে বিয়োগ সেট না কিন্তু, ঠিক আছে, আমি একটু ভুল বলে ফেলেছি। এটা হচ্ছে ছেদ সেট, এটার মানে হচ্ছে দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, ঠিক আছে। মানে সাধারণ সেট বলতে পারবে, কিন্তু একটু ধারণা মনে রাখতে হবে যে দুটি সেট যদি এ ও বি হয়, এখন এ সেটের ভেতরে যা আছে, যে উপাদানগুলো আছে, যদি বি সেটের ভেতরেও তাদের সেই সকল উপাদান থাকে, তাহলে সেই সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় তোমার ছেদ সেট বা ইন্টারসেকশন সেট। অর্থাৎ এ ও বিকে তুমি ছেদ করো, এই যে দেখো ছেদ করার চিহ্ন কিন্তু উল্টো ইউ, মানে এই যে এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এ সেটে 1 2 3 আছে, বি সেটে 2 3 4 আছে। এখন এ সেটে আছে তোমার 1 2 3, বি সেটে আছে 2 3 4। এখানে মিল কোথায় দেখো তো, এখানে এ সেটে 2 3 আছে এবং বি সেটেও কিন্তু 2 3 আছে। অর্থাৎ এ সেটে এবং বি সেটের মধ্যে যে সাধারণ যেটা মিল আছে, সেই মিল উপাদানগুলো নিয়ে যে যে সেট গঠিত হবে, সেই সেটটাকে বলা হয় তোমার ছেদ সেট, ঠিক আছে। এই যে দেখো এ সেটে 2 3 আছে, বি সেটেও 2 3 আছে, অর্থাৎ 2 এবং 3টাই হচ্ছে এই দুটো সেটের মধ্যে মানে একই, মানে মিল আছে। তাই এই উপাদানগুলো নিয়ে গঠিত নতুন সেটকে বলা হবে তোমার ছেদ সেট, ঠিক আছে। এই যে দেখো 2,3, ঠিক আছে, মানে একই উপাদান কিন্তু একবার করে লিখবো আমরা, ঠিক আছে, একাধিকবার লিখবো না, একবার করে লিখবো, ঠিক আছে। এই যে দেখো 2,3 একবার লিখেছি, ঠিক আছে, এটা হচ্ছে ছেদ সেট বা ইন্টারসেকশন সেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা সংযোগ সেট সম্পর্কে জানবো বা ইউনিয়ন সেট। দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে তোমার সংযোগ সেট বলে, ঠিক আছে। দেখো চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিচে, দেখো এই যে দেখো, এটা কিন্তু এইটার উল্টা, মানে ওইটা ছড়ানো অংশটা উপরের দিকে, ঠিক আছে। আশা করি চিহ্নটা তোমরা মনে রাখবে। অর্থাৎ এ ও বি যদি দুইটি সেট হয়, এখন এই দুইটি সেটের সকল উপাদান যোগ করে মানে একসঙ্গে লিখে নতুন একটি সেট আকারে প্রকাশ করলে সেই সেটকে বলা হবে তোমার সংযোগ সেট। মানে সংযোগ করার ফলে যে সেট পেয়েছি সেটা হচ্ছে তোমার সংযোগ সেট। অর্থাৎ আমরা যদি এ আর বি সংযোগ করি, মানে ওই যে দেখো চিহ্নর মাধ্যমে সংযোগ করেছি, তাহলে 1 2 3 তো আসবেই, এবং এই যে দেখো বি সেটের সকল সদস্য আসবে। কিন্তু যদি মিল থাকে তাহলে আমরা একবার করে লিখব। যেমন এই যে দেখো এ সেটে 2 আছে, বি সেটেও 2 আছে, এখন 2 তো দুইবার লিখবো না, তাই না, একবার লিখবো, ঠিক আছে। এই যে দেখো 1 2 3 4, মানে তুমি কমনগুলো বা যেগুলো মিল আছে সেগুলো একবার লেখো, এবং মানে মিলগুলো এবং অমিলগুলো একবার করে লেখো, ঠিক আছে। মানে সবগুলোই লিখবে, কিন্তু যারা একই রকম দেখতে তাদেরকে একবার করে লিখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা আরও কিছু জানবো, মানে আরও কিছু টপিক বাদ আছে। দেখো দেখো অন্তর সেট বা এটাকে বলা হয় তোমার বিয়োগ সেট, ঠিক আছে। মানে একটু আগে যেটা বলছিলাম, মানে অন্তর সেট হচ্ছে তোমার বিয়োগ সেটের মতো, মানে বিয়োগ সেট বলতে পারো, কিন্তু অন্তর সেট বলা হয় এটাকে তোমাদের পাঠ্য বইয়ের ভাষায়।
দেখো, যদি দুটি সেট এ ও বি হয় তখন এ এর যেসব উপাদান বিতে নেই তাদের নিয়ে গঠিত সেটকে তোমার কি বলে, ডিফারেন্স সেট বা অন্তর সেট বা বিয়োগ সেট বলতে পারো, কিন্তু অন্তর সেটটা বেশি বলবে কারণ এটা প্রযোজ্য। ঠিক আছে, দেখো অন্তর সেটকে কীভাবে প্রকাশ করবে, তোমরা মাইনাস দিয়েও প্রকাশ করতে পারো। আবার এই যে দেখো এই দিকে একটা বাঁকা দাগ আছে, এটাকে বলা হয় তোমার বাদ। এটাকে এইভাবে পড়া হয় যে এ বাদ বি, এবং এই যে এ মাইনাস বি কিন্তু এইভাবে পড়া যাবে না। ঠিক আছে, তোমরা পড়তে পারো কিন্তু আসল সত্যিভাবে এইভাবে পড়া হয় যে এ বাদ বি। ঠিক আছে, মানে এ থেকে তোমার বিতে, মানে এ থেকে বিকে বাদ দিয়ে দেব। ঠিক আছে, অর্থাৎ এ এর যেসব উপাদান তোমার বিতে আছে তারা বাদ যাবে। ঠিক আছে, মানে এ এর যেসব উপাদান বিতে নেই, ঠিক আছে, তারাই শুধু তোমার অ্যান্সার হবে। এখন দেখো এ সমান 1 2 3, বি সমান 2 3 4। এখন এ থেকে বি বিয়োগ করো বা এই চিহ্ন দ্বারাও প্রকাশ করতে পারো, এই যে দেখো খাড়া দিকে বাঁকা করে। তখন তুমি দেখো বি সেটের 2 3 4 এই তিনটি উপাদান কি এই এ সেটে আছে, তারা কিন্তু বাদ চলে যাবে। দেখো 2 আছে, 3 আছে, ঠিক আছে, 4 কিন্তু এ সেটে নেই। ঠিক আছে, এখন 2 আর 3 তো বাদ চলে যাবে, তাহলে এ সেটে যেগুলো পড়ে থাকবে সেগুলোই হবে তোমার অ্যান্সার। এ মাইনাস বি, মানে সরি এ মাইনাস বি তোমরা পড়ে থাকো সাধারণত, কিন্তু এটাকে পড়া হয় এ বাদ বি। ঠিক আছে, এ বাদ বি করলে তোমার বি এর যে সকল সদস্য ঠিক আছে এ সেটে আছে তারা তো বাদ চলে যাবে, ফলে প্রথম সেটে যা পড়ে থাকবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু 4 বি সেটে পড়েছিল, কিন্তু 4 কিন্তু এখানে লিখিনি, কারণ কি আমাদের সজ্ঞাই বলেছে এ এর যেসব উপাদান বিতে নেই। মানে দেখো এই যে 4 কিন্তু, মানে এ সেটে কিন্তু 4 নেই, ঠিক আছে, কিন্তু বি সেটে 4 আছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, দেখো 1 মানে 2 আর 3 কিন্তু বি সেটে আছে, তার মানে কি, মানে 2 আর 3 বাদ চলে যাবে। 1 কিন্তু বি সেটে নেই, অর্থাৎ যেহেতু বি সেটে নেই তাই একমাত্র 1 দিয়েই আমরা যে সেট পাবো সেই সেটটা হবে তোমার এ বাদ বি এর সমাধান, বা এ বাদ বি করলে যা পাবো সেই সেট, যেটা হচ্ছে তোমার অন্তর সেট নামে পরিচিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো অন্তর সেট আর পূরক সেট প্রায় এক, ঠিক আছে, কিন্তু এখানে ভেজাল আছে একটু। পূরক সেটের বেলায় তোমার মাকে আনতে হবে। ঠিক আছে, মানে তোমার ইউনিভার্সাল সেট যেটাকে বলা হয় তোমার সার্বিক সেট, সেটাকে আনতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে, সার্বিক সেট ইউ থেকে এ বাদ দিলে যা থাকে, ঠিক আছে, তাকেই তোমার পূরক সেট বলে। ঠিক আছে, তুমি ইউ থেকে এ কে বাদ দিলে প্রথম সেটে বা ইউ ইউ এর ভেতরে যেগুলো পড়ে থাকবে সেগুলো নিয়ে গঠিত নতুন সেটকে তোমার কি বলবে, পূরক সেট বলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চিহ্নটাই যেরকম দেখো এ প্রাইম, প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়, এবং এ সি বা এটাকে বলা হয় এ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবং এগুলো সমান তুমি এ বাদ বি লিখতে পারো, একই ধারণা, কিন্তু এখানে তোমরা অন্যান্য সেট থেকে বিয়োগ করছো, কিন্তু এখানে তোমরা বিয়োগ করছো কার থেকে, সার্বিক সেট থেকে। ঠিক আছে, দেখো একই কথা কিন্তু। ঠিক আছে, তোমার ইউ থেকে তোমার এ বাদ দিয়ে দাও, মানে এ এর যেসব উপাদান ইউতে আছে তারা বাদ যাবে, ফলে ইউতে যারা পড়ে থাকবে তারাই হবে তোমার নির্ণেয় পূরক সেট। যদি এ সেটে অন্য কিছু পড়ে থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা নেব না। ঠিক আছে, মূল কথা ইউ থেকে এ কে বাদ দিলে যে উপাদানগুলো তোমার ইউ সেটের ভেতরে পড়ে থাকবে তাদেরকে নিয়ে গঠিত নতুন সেটকে বলে তোমার পূরক সেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা প্রয়োগ দেখবো, ঠিক আছে, তোমরা ভয় পেও না, মানে সহজেই বুঝবো, সবচেয়ে সহজে। ঠিক আছে, মানে প্রয়োগ দেখলে তোমরা একদম হিরো হয়ে যাবে। এখন তোমাদের একটু ঝামেলা হচ্ছে হয়তো, আমি সহজভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করো। দেখো নিশ্চিত, সরি নিশ্চিত সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, মানে নিশ্ছেদ অর্থাৎ ছেদ করেনি। ঠিক আছে, মানে দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে তাকে মানে নিশ্ছেদ সেট বলে, বা ডিসজয়েন্ট সেট বলে। ঠিক আছে, নিশ্ছেদ মানে ছেদ করেনি। ঠিক আছে, একে বলা হয় ডিসজয়েন্ট সেট। সংজ্ঞা দেখে বুঝতে পারছো, দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকলে, মানে মিল যদি না থাকে, তাহলে তাদের মধ্যে যদি আমরা ছেদ করি তাহলে তারা কিন্তু ছেদ করবে না। ঠিক আছে, মানে মিল পাবো না আমরা, তাই অ্যান্সারটা হবে তোমার ফাঁকা সেট। ঠিক আছে, যেহেতু মিলই নেই, তাই না, আমাদের তো মিল করা জিনিসই নিতে হবে, যারা মিলে যাবে তাদেরকে নিতে হবে। ঠিক আছে, কিন্তু যেহেতু মিল করার ফলে মানে অমিল পাচ্ছি, মানে কাউকেই পাচ্ছি না, তাই আমরা মানে ফাঁকা সেট পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে নিশ্চিত সেট, মানে তোমার ছেদ সেটের বিপরীত সেট এটা। ঠিক আছে, তোমার নিশ্চিত সেট। দেখো
এ এর ভেতরে আছে 1,2, বি এর ভেতরে আছে 3,4। দেখো 1,2 বি এর ভেতরে নেই, তার মানে কি কেউ কাউকে ছেদ করছে না, মানে মিল নেই, কমন উপাদান নেই, সাধারণ উপাদান নেই। তার মানে কি এ ছেদ বি করলে আমরা ফাঁকা সেট পাবো, ঠিক আছে, মানে ফাঁকা হারি, ঠিক আছে, মানে কিছুই পাবে না, অর্থাৎ ফাঁকা সেট পাবো। ঠিক আছে, এটাই হচ্ছে নিশ্চিত সেটের বা ডিসজয়েন্ট সেটের ধারণা। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা এখন বিশেষ ধরনের একটা সেট সম্পর্কে জানবো, যেটা হচ্ছে তোমার ফাঁকা সেট বা ইম্পি সেট। ঠিক আছে, মানে ইংরেজিতে বলা হয় ইম্পি সেট। দেখো সংজ্ঞাটা তোমরা পড়ে নেবে। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। এতক্ষণ আমরা উপাদান মানে সেটের ভেতরে কিছু না কিছু ছিল, তাই না? কিন্তু এখন আমরা জানবো যে সেটের ভেতরে মানে সেট থাকবে কিন্তু সেটের ভেতরে কিছু থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ফাঁকা সেটকে নিচের চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখো এই যে মানে প্রায় জিরোর মতো দিয়ে এইভাবে মানে দাগ দিয়ে দেবে, এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। ঠিক আছে, তোমাকে একটা উদাহরণ দিই, দেখো সেট গঠন পদ্ধতিতে উদাহরণ দিই। এক্স এলিমেন্ট এন জানো 10-এর চেয়ে বড় হবে এক্স এবং 11-এর চেয়ে ছোট হবে এক্স, অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং এক্সটা হবে 10-এর চেয়ে বড় এবং 11-এর চেয়ে ছোট। আচ্ছা তুমি বলো, স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা আমরা পড়েছি না, মানে যারা পূর্ণ সংখ্যা, যারা ধনাত্মক সংখ্যা, শূন্যর চেয়ে বড়, ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, দশমিক হতে পারবে না। এখন তুমিই বলো, 10-এর পরেই কিন্তু 11 আসে এবং 11-র আগে, ঠিক আছে, 11-র আগেই কিন্তু আগে কিন্তু 10 আসে। এখন কথা হচ্ছে 10 আর 11-র মাঝে কিন্তু মানে এমন কোনো পূর্ণ সংখ্যা নেই, ঠিক আছে, যারা মানে স্বাভাবিক সংখ্যা মানে পূর্ণ সংখ্যা পাবে না, তুমি দশমিক সংখ্যা পাবে, ভগ্নাংশ পাবে, ঠিক আছে, ভাঙা অংশ পাবে। তাই এই সেটটার কোনো মানে উপাদান নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যেহেতু উপাদান নেই তার মানে এই সেটের ভেতরে মানে ফাঁকা হারি, মানে কিছুই নেই, ফাঁকা, সব ফাঁকা, কিছুই নেই। ঠিক আছে, মানে ফাঁকা হারি এটা। ঠিক আছে, ফাঁকা সেট, অর্থাৎ এই সেটের যেহেতু কোনো উপাদানই আমরা খুঁজে পাবো না, তাই এই সেটটি আমাদের ফাঁকা সেট নির্দেশ করছে, অর্থাৎ এই সেটটি হবে তোমার ফাঁকা সেট। ভেতরে এই চিহ্নটা বসিয়ে দিলেও দিতে পারো, কিন্তু যখন তুমি মনে মনে কল্পনা করবে যে এটাও একটা উপাদান, যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই চিহ্নটাকে একটা উপাদান হিসেবে দাও, ঠিক আছে, তাহলে তোমার সেটা বোঝাবে যে এই সেটের ভেতরে একটা উপাদান আছে। ঠিক আছে, ফাঁকা সেট প্রকাশ করতে গেলে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট মানে ইউজ করতে হবে, শুধু ভেতরে কিছু দেওয়া যাবে না, তাহলে সেটা ফাঁকা সেট, অথবা তোমাকে শুধু এই চিহ্নটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটাই কিন্তু ফাঁকা সেটের ধারণা, খুব সহজ ধারণা কিন্তু জটিল আছে, কারণ এখন আমরা ফাঁকা সেটের জটিলতা সম্পর্কিত কিছু ধারণা জানবো, যেটা তোমাদের এক্সামে তোমাদেরকে মানে উত্তক্ত করতে পারে বা স্কুল পরীক্ষায় উত্তক্ত করতে পারে। এটা খুব গভীর জ্ঞান, মনে রাখতে হবে। দেখো সংযোগ সেট এগুলো আমরা পড়েছি, এগুলো তোমরা এখন নিজেরাই বুঝবে। কোনো সেটের সাথে ফাঁকা সেট যোগ বা সংযোগ করলে সেই সেট নিজেই পাওয়া যায়। মানে ফাঁকা সেটের সঙ্গে যে কোনো সেট যোগ করলে বা সংযোগ করলে তুমি যার সঙ্গে যোগ করছো, এখানে এ এর সঙ্গে যোগ করছি, তাই না, অর্থাৎ ই তুমি ফিরে পাবে। অর্থাৎ ফাঁকা সেটের সঙ্গে তুমি যাকে যোগ করো না কেন, ফাঁকা সেট তুমি ফিরে পাবে না, ফিরে পাবে কি ওই যাকে যোগ করছো তাকে ফিরে পাবে। এখানে দেখো ফাঁকা সেটের সঙ্গে এ কে যোগ করছি বা এর সঙ্গে ফাঁকা সেট যোগ করছি, মূল কথা হচ্ছে যে এ সংযোগ ফাঁকা সেট করলে বা কোনো একটা নির্দিষ্ট সেট সংযোগ ফাঁকা সেট করলে ওই নির্দিষ্ট সেটটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এবং ফাঁকা সেটের সাথে ফাঁকা সেট সংযোগ করলে ফাঁকা সেটই থাকে। ঠিক আছে, মানে ফাঁকা সেটই অ্যান্সার হবে। এটা এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলে আসে কোনো সেটের সাথে ফাঁকা সেটের ছেদ করলে ফাঁকা সেট পাওয়া যায়। মানে যে কোনো সেটের সঙ্গে তুমি যদি ফাঁকা সেটকে ছেদ করো তাহলে তুমি ফাঁকা সেটই পাবে, কারণ ফাঁকা সেটটা এমনিতেই ফাঁকা, মানে ভেতরে ফাঁকা হারি কিছুই নেই। আর এর ভেতরে যদিও কিছু আছে কিন্তু দুটির মাঝে কিন্তু কমন কোনো অংশ নেই, মানে একই রকম মিল পাওয়া যায় এমন কোনো তোমার যমজ ভাই বা উপাদান নেই যারা একে অপরের মিল, ঠিক আছে, একে অপরের সঙ্গে মিলে যায়। এখন আমরা তো ছেদ সেট জানলাম, মানে যারা মিলে যাবে সেই উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে, তাই না? যেহেতু কাউকেই পাচ্ছি না, তাই অবশ্যই তুমি যদি কোনো নির্দিষ্ট সেটের সঙ্গে ফাঁকা সেটকে ছেদ করো তাহলে ফাঁকা সেটই ফিরে পাবে। ঠিক আছে, কারণ দেখো লেখা আছে দুটি সেটের কমন বা সাধারণ উপাদান খুঁজতে গেলে ফাঁকা সেটের সাথে কোনো উপাদানের মিল পাওয়া যায় না, মানে মিলই পাবে না, মানে ফাঁকা মানে তো ফাঁকা, ফাঁকা হারি, তাই না, অর্থাৎ ফাঁকা সেটই তুমি ফিরে পাবে। দেখো এখন আমরা মানে বিয়োগ সেট, ওই যে ঠিক আছে, সেটের বিয়োগ বা অন্তর সেট বলতে পারো, ঠিক আছে, মানে বাদ এ বাদ ওইরকম একটা, মানে যেটা আমরা একটু আগে জানলাম।
দেখো কোনো সেট থেকে ফাঁকা সেট বিয়োগ করলে সেই সেট অপরিবর্তিত থাকে, মানে এ বাদ ফাঁকা সেট করলে তুমি এই ফিরে পাবে, মানে যে নির্দিষ্ট সেট থেকে তুমি ফাঁকা সেট বাদ দেবে ওই নির্দিষ্ট সেটটাই তুমি অ্যান্সার হিসেবে পাবে। ঠিক আছে, এটা নিয়ম, এগুলো মনে রাখবে, অনেকটা সূত্রের মতো কাজ করে। ঠিক আছে, দেখো কিন্তু ফাঁকা সেট থেকে কোনো সেট বিয়োগ করলে ফলাফল সর্বদা ফাঁকা সেট হয়। দেখো এটা কিন্তু উল্টো। ঠিক আছে, এখানে এ থেকে ফাঁকা সেট বাদ দিচ্ছিলে, কিন্তু ফাঁকা সেট থেকে এবার তুমি এ সেটকে বাদ দেবে, অর্থাৎ এগুলো কিন্তু মনে রাখবে সূত্রের মতো কিন্তু। ঠিক আছে, যখন এ থেকে ফাঁকা সেট বাদ দেবে তখন অ্যান্সার পাবে ওই আগের সেট, মানে নির্দিষ্ট করা সেটটি যার থেকে বাদ দিচ্ছ, এবং ফাঁকা সেট থেকে যখন এ সেটকে বাদ দিচ্ছ তখনও কিন্তু এই যে দেখো কার থেকে বাদ দিচ্ছি, ফাঁকা সেট থেকে, অর্থাৎ ফাঁকা সেট থেকে যেহেতু কোনো নির্দিষ্ট একটা সেট বাদ দিচ্ছি তাই ফাঁকা সেটই আমরা ফিরে পাবো, এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। একইভাবে সার্বিক সেট ইউ এর সাপেক্ষে ফাঁকা সেটের পূরক সেট হলো সম্পূর্ণ সার্বিক সেট, অর্থাৎ তুমি যদি ইউ থেকে ফাঁকা সেট বাদ দাও তাহলে তুমি ইউকেই ফিরে পাবে, মানে ইউতে যত সদস্য আছে তাদেরকেই ফিরে পাবে, এটাই হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, অন্যদিকে সার্বিক সেটের পূরক সেট হলো ফাঁকা সেট, অর্থাৎ তুমি ওই একই কথা, বাদ দেওয়া আর পূরক সেট ওই একই কথা। ঠিক আছে, মানে এখানে কথা হচ্ছে সার্বিক সেটের পূরক সেট কিন্তু, ঠিক আছে, মানে সার্বিক সেটকে তুমি তুমি প্রথমে বাদ দিয়ে দেবে, সার্বিক সেট থেকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, সার্বিক সেট থেকে সার্বিক সেটকে বাদ দিলে তুমি তো ফাঁকা সেট পাবে। আরে তুমি তো সার্বিক সেটে যা আছে মাকে মা থেকেই বাদ দিয়ে দিলে, এখন মা তো শেষ হয়ে গেল, আল্লাহ না করুক। ঠিক আছে, মানে মা থেকে মাকে বাদ দিয়ে দিলে তাহলে তো ফাঁকা কিছুই থাকলো না, মা তো চলে গেল, তাই না? ঠিক এইটাই এখানে বুঝিয়েছে যে ইউ থেকে ইউকে বাদ দিলে তুমি ফাঁকা সেট পাবে, মানে ইউ থেকে যদি ইউ বাদ দাও, ইউর ভেতরে যত সদস্য আছে সেই সদস্যকেই তুমি বাদ দিয়ে দিলে তাহলে তো ফাঁকাহারি, তাই না? এখন তার মানে ফাঁকা পড়ে থাকবে, যেটাকে আমরা ফাঁকা সেট দ্বারা প্রকাশ করি। এই যে দেখো আমাদের এটাই হবে সর্বদা অ্যান্সার। এগুলো কিন্তু অনেক অনেক সময় সূত্রের মতো কাজ করে। ঠিক আছে, তোমাদের মাথা পাগল করার জন্য, এগুলো যারা জেনে ফেলবে তারা কিন্তু মানে হিরো। ঠিক আছে, সব পারবে। আচ্ছা, এখন আমরা চলো কার্তেশীয় গুণজ সেট ও ক্রমজোড় সম্পর্কে জানবো। দেখো মানে প্রথমে আমরা ক্রমজোড় সম্পর্কে জানবো। দেখো আচ্ছা, মানে অনেকের আছে যমজ বাচ্চা হয়, তোমরা শুনেছো। ঠিক আছে, তোমাদের ভাই বোন হতে পারে, মানে যাই হোক বোঝাচ্ছি, মানে বোঝাবো এখন আমি। ঠিক আছে, দেখো যমজ বাচ্চারা কিন্তু একে অপরের মতো দেখতে হয় প্রায়, তাই না? অনেক মিল থাকে, মানে এদেরকে দুজন মানে দুটি বাচ্চাকে একসঙ্গে কি বলে, এক জোড়া বলে, তাই না? এই যে এক জোড়া, ঠিক আছে, এই সেট ও ফাংশন অধ্যায়ে এই এক জোড়াকেই বলা হয় তোমার ক্রমজোড়। ঠিক আছে, মানে সহজ ভাষায় বোঝাতে গেলে আমরা একটু সংজ্ঞা জানবো, শর্ট কোশ্চেনে আসতে পারে। দেখো দুটি বস্তু বা সংখ্যাকে একটি নির্দিষ্ট ক্রমে বন্ধনী দ্বারা, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট হবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে লিখলে তাকে ক্রমজোড় বলে। ঠিক আছে, এখন এখানে প্রথম ও দ্বিতীয় উপাদানের ক্রম, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, অথবা এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। মানে এই যে সাধারণ গঠনটা দেখো, ব্র্যাকেটের ভেতরে এ কমা বি, ঠিক আছে, এ হবে প্রথম উপাদান, বি হবে দ্বিতীয় উপাদান। এখন এ ও বি কীভাবে থাকবে, ঠিক আছে, তা আমরা ব্র্যাকেটের মাধ্যমে কমার মাধ্যমে প্রকাশ করছি, তাই না, জোড়া আকারে। এটাকেই মানে ক্রমজোড় বলে, মানে ওই যে অনেকটা যমজ ভাইয়ের মতো, মানে যমজ বাচ্চার মতো, ঠিক আছে, জোড়া হিসেবে থাকে। দেখো উদাহরণ হিসেবে বলা যায় 2,3, এটি একটি ক্রমজোড় কিন্তু, কারণ 2 একটা সংখ্যা, 3ও একটা সংখ্যা, একদম একসঙ্গে লেগে আছে, জোড়া আকারে আছে, এটাকে ক্রমজোড় বলে। যেখানে প্রথম উপাদান হচ্ছে 2 এবং দ্বিতীয় উপাদান হচ্ছে 3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ক্রমজোড়ের ধারণা এটুকুই। ঠিক আছে, কিন্তু তোমার আরও বিস্তারিত প্রয়োগ আছে এটার, চলো আমরা বিস্তারিত জানবো। দেখো এখন আমরা একটু কার্তেশীয় গুণজ সেট সম্পর্কে জানবো। ঠিক আছে, এটার মানে কার্তেশীয় গুণজ সেট খুব সুন্দর একটা সেট। ঠিক আছে, মানে গুণ করবো আমরা। ঠিক আছে, মানে দেখো এই যে দেখো এ গুণ বি না, এটাকে কিন্তু গুণ আকারে বলা যাবে না, এটাকে তুমি এ ক্রস বি পড়তে হবে তোমার এ ক্রস বি। তোমরা বোঝার সুবিধার্থে এ গুণ বি করতে পারো, আসলে আমরা কিন্তু গুণই করব, কিন্তু পড়তে হবে এ ক্রস বি। ঠিক আছে, দেখো সংজ্ঞাটা জেনে নেওয়া যাক কার্তেশীয় গুণজ সেটের। দুটি সেটের উপাদানগুলোর মধ্যে যতগুলো সম্ভব ক্রমজোড় তৈরি করা যায় তাদের নিয়ে গঠিত নতুন সেটকে কার্তেশীয় গুণজ সেট বলে, বা কার্তেশীয় গুণজ বলে। ঠিক আছে, মানে গুণজ সেট। ঠিক আছে, কার্তেশীয় গুণজ সেট। দেখো সেট গঠন পদ্ধতিতে আমরা বলতে পারি যে এ ক্রস বি যদি আমরা করি, ঠিক আছে, যেহেতু আমরা মানে কার্তেশীয় গুণজ সেট বানাবো, তাই আমরা বলতে পারি এ ক্রস বি করলে এক্স এবং ওয়াই হবে তোমার সেই ক্রমজোড়গুলোর মানে সদস্য। ঠিক আছে, কিন্তু এক্সের মানটা আসবে, মানে এক্স উপাদানটি আসবে
এ সেট থেকে এবং ওয়াই উপাদানটা আসবে তোমার বি সেট থেকে, ঠিক আছে? মানে এক্সটা হবে ওয়াই এর সদস্য, এ সেটের সদস্য, এবং ওয়াই সেটটা হবে বি সেটের সদস্য, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা একটু বিস্তারিত জানবো। দেখো উদাহরণ, যদি এ সমান 1,2 হয় এবং বি সমান এ সেট হয়, তাহলে তুমি গুণ করে দাও, মানে এ সেটের প্রতিটি উপাদান দ্বারা তুমি বি সেটের প্রতিটি উপাদানের সঙ্গে গুণ করে দাও। এখন ওয়ানের সঙ্গে এ গুণ করলাম, মানে কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? এটা আর এটা মানে গুণ করা, মানে এখানে বোঝাচ্ছি মানে জোড়া হয়ে যাবে, ঠিক আছে? মানে কমা দিয়ে কিন্তু লিখতে হবে, ঠিক আছে? দেখো 1, এই যে দেখো 1, কিন্তু ভেতরে কিন্তু তোমার এই যে দেখো সাধারণ গঠন কিন্তু আমরা একটু আগে দেখেছিলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে থাকবে কমার মাধ্যমে, আবার কমা দিলাম, আবার 2 দিয়ে একে গুণ করো 2, এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট দ্বারা মানে ক্লোজ করেছি। কিন্তু যেহেতু এ ক্রস বি একটা কার্তেশীয় গুণজ সেট, তাই এটাও একটা সেট, আর সেটকে আমরা কিসের ভেতরে রাখি? তোমার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। ওই যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, মানে দুটি সেট দেওয়া থাকলে মানে প্রথম সেটের প্রতিটি উপাদান দ্বারা দ্বিতীয় সেটের প্রতিটি উপাদান দ্বারা গুণ করে দেবে, মানে কমা দ্বারা লিখবে, ঠিক আছে? প্রতিটি উপাদানকে দ্বিতীয় সেটের প্রতিটি উপাদানের সঙ্গে কমা দিয়ে লিখবে। তাহলেই আমরা যদি এইভাবে করতে থাকি সবগুলো, তাহলে সর্বশেষ অ্যান্সার পাবো এ ক্রস বি, মানে ক্রমজোড় আকারে পাবো, ঠিক আছে? দেখেছো ক্রমজোড়ের ব্যবহার কিন্তু কার্তেশীয় গুণজ সেটের ভেতরে আছে, তাই না? আশা করি বুঝতে পেরেছো। মানে খুব সহজ ধারণা, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমি যেগুলো বলেছি মনে রাখো এবং একটু প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে। দেখো এখন আমরা একটু মজাদার টপিক জানবো, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। দেখো মানে ভেন চিত্রটা কি, ঠিক আছে? আমরা জনককে আমরা আগে জেনে নেব, ঠিক আছে? মানে আবিষ্কারকর্তাকে, বিজ্ঞানী জন ভেন, ইনি হচ্ছেন বিজ্ঞানী জন ভেন, ঠিক আছে? মানে তিনি একজন ইংরেজ গণিতবিদ ও যুক্তিবিদ ছিলেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে তিনি কিন্তু ভেন চিত্র আবিষ্কার করেন, ঠিক আছে? মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করেন সেটগুলোকে, ঠিক আছে? মানে ভেন চিত্র মানেই হচ্ছে মানে সেটগুলোকে তোমার চিত্রের মাধ্যমে প্রকাশ করা, ঠিক আছে? দেখো ভেনচিত্র হলো এমন একটি চিত্র যার মাধ্যমে দুই বা ততোধিক সেটের মধ্যে সম্পর্ক, মিল ও অমিল খুব সহজে দেখানো যায়, ঠিক আছে? মানে আমি তোমাকে এই যে দেখো এটা কিন্তু একটা ভেনচিত্র, দেখো এটা কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো, তাই না? যদি বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এটা একটা আয়তক্ষেত্র, এবং প্রত্যেক বাহু যদি সমান হয় তাহলে এটা একটা বর্গক্ষেত্র, তাই না? দেখো বর্গের ভেতরে বা আয়তক্ষেত্রের ভেতরে দেখো দুটি মানে বৃত্ত আছে যারা একে অপরকে ছেদ করেছে, তাই না? মানে একে অপরের ভেতরে চলে গেছে, ঠিক আছে? দেখো আমরা একটু পড়ে নিই, দেখো তো মানে এই কথাগুলো আমি বোঝাবো, দাঁড়াও এটুকু একটু পড়িয়ে দিই। জন ভেনের নাম অনুসারে ভেনচিত্র নামটি দেওয়া হয়েছে। ভেনচিত্রে বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। এই যে দেখো এই যে বিজ্ঞানী তোমার ভেন চিত্র, ঠিক আছে? ভেন চিত্র এঁকেছেন ইনি। এখন এনার নাম হচ্ছে জন ভেন, তার নাম অনুসারে জন ভেন মানে তার নাম অনুসারে ভেন চিত্র নামটি এসেছে। এখন তিনি কিন্তু সেটগুলোকে ঠিক এইভাবে বৃত্তে মানে এইভাবে প্রকাশ করতেন, ঠিক আছে? এইভাবে আমাদের শিখিয়েছেন। মানে একটা আয়তক্ষেত্রের ভিতরে দেখো বৃত্ত আছে যারা একে অপরকে ছেদ করেছে, ঠিক আছে? এখন আমি তোমাকে একটা জিনিস বোঝাই, নিচে দেখো মানে কিছু একটা লেখা আছে এ মাত্র, এ ছেদ বি, বি মাত্র। এখানে আমি তোমাকে বোঝাবো, দেখো এই যে দেখো এই অংশটি, সবুজ অংশটি দেখতে পাচ্ছ না? এই অংশটা কিন্তু এ সেটের ভেতরেও আছে, আবার বি সেটের ভেতরে। সহজ কথায় বললে এই যে এইটুকু দেখতে পাচ্ছ সবুজ অংশটা, এই অংশটা কিন্তু তোমার এ বৃত্তের একটা অংশ, আবার এই অংশটা সবুজ রঙের অংশটিও কিন্তু তোমার বি বৃত্তেরও কিন্তু একটা অংশ জুড়ে রয়েছে। অর্থাৎ এই সবুজ অংশটুকু তোমার এ সেটেরও মানে মিল অংশ এবং বি সেটেরও মিল অংশ, অর্থাৎ এই সবুজ অংশটা দুই সেটের ভেতরে আছে, দুইটি বৃত্তের ভেতরে আছে। তার মানে কি এই সবুজ অংশটা এ সেটের ভেতরেও কমন, এটার ভেতরেও কমন, মানে এ ও বি সেটের ভেতরে কমন অংশ কোনটি? এই সবুজ অংশটি। অর্থাৎ এটাকে আমরা সমীকরণ মানে আকারে লিখতে পারি এ ছেদ বি, ওই যে দেখো নিচে লেখা আছে সবার নিচে, ঠিক আছে? এবং এই কমন অংশটা বাদ দিলে, ঠিক আছে, তাহলে এই নীল অংশটি পড়ে থাকে, ঠিক আছে? এইটাকে বলা হয় শুধু এ, ঠিক আছে? শুধু শুধু এ কেন বলছি? কারণ দেখো এই সবুজ অংশটা কিন্তু বি এরও অংশ, ঠিক আছে? মানে বি সেটেরও বা বি বৃত্তেরও কিন্তু একটা অংশ। এখন বি বৃত্তটা বাদ দিয়ে দিয়েছি, তার মানে কি এই অংশটা শুধু এ পড়ে থাকে না? তার মানে এটাকে বলা হয় শুধু এ। একইভাবে এই অংশটাকে বলা হয় শুধু বি, ঠিক আছে? যেহেতু এই সবুজ অংশটা এ সেটেরও বা এ বৃত্তেরও একটা অংশ, তাই এই বৃত্তের সম্পূর্ণ অংশটা বাদ দিলে শুধু বি পড়ে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই আমরা লিখেছি বি মাত্র, মানে মাত্র বি বা শুধু বি বা শুধু এ, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা কিছু ভেন চিত্র দেখি, চলো মানে শুধু বৃত্ত দিয়েই দেখি, মানে তোমরা তোমরা এঁকে নেবে, ঠিক আছে?
দেখো এখানে কি বোঝাচ্ছে, সি একটা সেট, ডি একটা সেট, সি সংযোগ ডি, ঠিক আছে। দেখো এই যে ঘন করা অংশটা কালো হয়ে গেছে, এই পুরোটুকু ঘন করা হয়েছে, এই কথাটার মানে হচ্ছে যে সি সংযোগ ডি বোঝাচ্ছে, মানে সকল উপাদানকে বোঝাচ্ছে। সি ও ডিকে যোগ করা হয়েছে এখানে, ঠিক আছে। সি ও ডি এর উপাদানগুলোকে যোগ করে আমরা যা পেয়েছি সেগুলোকে আমরা এই যে দেখো চিত্রের মাধ্যমে দেখিয়েছি, অর্থাৎ এই যে ঘন করে দিয়েছি সব অংশ, এটার মানে হচ্ছে তোমার এই অংশগুলোকে, ঠিক আছে, মানে যোগ করা হয়েছে, মানে সংযোগ অবস্থায় আছে। সি সেট ও ডি সেট কিন্তু একে অপরের সঙ্গে সংযোগ অবস্থায় আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আবার এখানে দেখো পি ছেদ কিউ বা পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ পি সেট এবং কিউ সেটের মধ্যে মানে কমন উপাদানটা কি। দেখো 4 এবং 6 কিন্তু পি সেটের উপাদান, আবার 4 এবং 6 কিন্তু আমার কিউ সেটের উপাদান। কিভাবে, এই যে দেখো পি বৃত্তটা কতটুকু, এই যে দেখো এই যে এটুকু কিন্তু পি বৃত্ত, ঠিক আছে। আবার দেখো এই যে দেখো ভেতরে এটুকুও কিন্তু আবার কিউ বৃত্ত, তাই না। দেখো এই অংশটা, এই অংশটা কিন্তু পি পি বৃত্তের ভেতরেও আছে, আবার কিউ বৃত্তের ভেতরেও আছে। তার মানে এই অংশটাকে বলা হবে তোমার পি ছেদ কিউ, ঠিক আছে। ঘন করে দিয়েছি, এটার মানে হচ্ছে এই অংশটাকে বলা হয় পি ইন্টারসেকশন কিউ। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ পি এবং কিউর মধ্যে 4 এবং 6 উপাদানটি একদম মিল আছে, মানে কমন, উভয় সেটেই কিন্তু 4 এবং 6 উপাদানটি আছে, যেটা আমরা চিত্রের মাধ্যমে বা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম। দেখো একইভাবে দেখো এখানে একাধিক মানে বৃত্ত দিয়েছি, এবার একটু জটিল দিয়েছি। দেখো 3টি বৃত্ত মানে পরস্পরকে একে অপরকে মানে ছেদ করেছে, ঠিক আছে। কিন্তু এই যে এটুকু, মানে এই যে যেটুকু কালো করা আছে, এটুকু কিন্তু এমন একটা অংশ যেটা তোমার এ সেটের ভেতরেও আছে, সি সেটের ভেতরেও আছে, আবার বি সেটের ভেতরেও আছে। কিভাবে, দেখো এই সেটটা হচ্ছে এই যে এইটুকু, তাই না। দেখো এইটুকু হচ্ছে এ সেট, এখন এর মধ্যে কিন্তু এটুকু পড়ছে, ভালো করে দেখো। এবং বি সেটের অংশ হচ্ছে এইটুকু, তাই না, অর্থাৎ এই যে এটুকু কিন্তু বি সেটের ভেতরেও পড়ছে। আবার সি সেটের অংশ হচ্ছে এই যে এইটুকু, ঠিক আছে, এটুকু সি সেটের অংশ। এখন সি সেটের অংশের মধ্যে কিন্তু এইটুকু পড়ছে, অর্থাৎ এইটুকু তোমার এ সি বি এদের মধ্যে মানে সবার মধ্যে আছে, ঠিক আছে। সেই জন্য এটুকু ঘন করা আছে, অর্থাৎ আমরা লিখতে পারি এ ছেদ বি ছেদ সি, অর্থাৎ 3টি সেটকে মানে ছেদ আকারে লিখেছি। অর্থাৎ এই অংশটি 3টি সেটেরই মানে কমন অংশ বা যাদের মধ্যে মিল আছে, ঠিক আছে, মানে একই অংশ সবারই আছে। তাই আমরা বলতে পারি এই অংশটা হচ্ছে প্রতিটি সেটের অংশ, ঠিক আছে, যেটাকে আমরা সেটের ভাষায় বলি তোমার ছেদ সেট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তুমি বলবে এটুকু কেন হলো না, এই যে সাদা অংশ, এটুকু কিন্তু শুধু এ আর সি এর মধ্যে কমন অংশ, ঠিক আছে, কিন্তু বি এর কমন অংশ কিন্তু নয়, কারণ এইখানে কিন্তু বি এসে ছেদ করেনি, বি ছেদ করেছে এই পর্যন্ত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো মানে বুঝতেই পারছো, মানে তুমি একটু কল্পনা করে দেখো, ঠিক আছে, তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবে। দেখো এই যে এখানে দেখো এই দুটো সেটের মধ্যে কমন অংশ ওই যে একই, ঠিক আছে। দেখো এই অংশটুকু কিন্তু তোমার এ সেটের মানে এ বৃত্তের অংশ, আবার এই অংশটুকু কিন্তু তোমার বি বৃত্তের অংশ, অর্থাৎ এই অংশটি তোমার এ এবং বি উভয় সেট বা উভয় বৃত্তেরই অংশ। তার মানে বলতে পারি এই অংশটা মানে দুজনেরই আছে, মানে এ ছেদ বি বলা হয় এটাকে, মানে মিল যাদের মধ্যে আছে, যেটুকু মিল আছে সেটুকুকে বলা হয় তোমার ছেদ, ঠিক আছে। ছেদ সেট বোঝার সুবিধাটা মনে রাখো, এ ছেদ বি, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। মানে আমি তোমাকে কি জুম করে দেখাবো, দেখি এই যে দেখো এই অংশটুকু কিন্তু মানে এই যে কালো করা অংশটুকু কিন্তু মানে এ সেটের ভেতরেও আছে, সি সেটের ভেতরে আছে তোমার বি সেটের ভেতরেও আছে। তার মানে এ বি সি এরা একে অপরের সঙ্গে ছেদ আকারে আছে, এ ছেদ বি ছেদ সি, এটা আমরা লিখতেই পারি। তুমি যদি চাও যে এই অংশটুকু কেন ভাইয়া হলো না, এটাও তো সি এবং এ এর কমন অংশ, কিন্তু খেয়াল করে দেখো বি এর কমন অংশ কিন্তু না, বি কিন্তু এইখানে ছেদ করেনি, এই যে এই পর্যন্ত ছেদ করেছে, কিন্তু এটুকু আমরা হিসেব করছি না, আমরা এই যে এইটুকু করছি, এই সাদা অংশ, কালো অংশ তো একটু আগে করলাম। এখন বি এর ক্ষমতা এই পর্যন্তই শেষ, মানে এই পর্যন্ত আর ছেদ করতে পারেনি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ, মানে মূল কথা তোমরা বুঝে গেছো, ঠিক আছে। আমি একটু বেশি বোঝাচ্ছিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা এখন অঙ্ক করব, ঠিক আছে। দেখো অঙ্ক, আচ্ছা আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি, ঠিক আছে। পরবর্তী ক্লাসে মানে আমি তোমাদেরকে অঙ্ক করাবো বিস্তারিত,
প্রচুর অঙ্ক, ঠিক আছে? প্রায় সব বোর্ড প্রিপারেশন এসএসসি সব কভার হয়ে যাবে, ঠিক আছে? ভরসা রাখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।